পশ্চিমা বিশ্বের চোখের বালি ছিলেন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট তাকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক বলে মনে করতেন। এমনকি মোসাদের সাবেক প্রধান সাপ্তাই শাভিত আফসোস করেছিলেন কেন তাকে হত্যা করা হয়নি এই বলে। কিন্তু প্রায় ২৫ কোটি পাকিস্তানের কাছে তিনি একজন কিংবদন্তি ও জাতীয় বীর, যার হাত ধরে পরবর্তীতে পারমাণবিক শক্তি অর্জন করে ইসলামাবাদ। তবে কে সেই জাতীয় বীর যিনি ভারত ও ইসরায়েলকে একযোগে চোখে আঙুল দিয়েছিলেন, জানাচ্ছেন এসআই রাজ। দক্ষিণ এশিয়ার অন্যতম মুসলিম দেশ পাকিস্তান ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অনেকটা নাস্তানাবুদ হয়ে পরাজয় ঘটে দেশটির। এই পরাজয় কোনো মতেই মেনে নিতে পারেনি পাকিস্তান। এর অন্যতম কারণ ছিল বাংলাদেশকে সহায়তার জন্য এ যুদ্ধে ভারতের সরাসরি অংশগ্রহণ। এরপরই পাকিস্তান তার সমর শক্তিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এরই প্রেক্ষিতে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের সবথেকে জ্ঞানী গবেষক আর বিশেষজ্ঞদের পারমাণবিক বোমা বানানোর জন্য নির্দেশনা দেন। তবে এই ঘোষণা আরও আগে এসেছিল ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের পরই। সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভুট্টো। এমন সময় ভারতের পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জনে তিনি বলেছিলেন, আমরা ঘাস খেয়ে থাকব, তবুও পারমাণবিক বোমা বানাবো। তার এই স্বপ্নকে জীবন্ত করেছিলেন পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খান। ১৯৩৬ সালে ব্রিটিশ ভারতের ভোপালে জন্ম নেন আব্দুল কাদের খান। তার পরিবার পরে দেশভাগের সময় পাকিস্তানে চলে আসেন। করাচি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করে পরে আব্দুল কাদের খান উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইউরোপে। জার্মানির বার্লিনে মেটালার্জি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং নেদারল্যান্ডসের ডেলফটে ইউরেনকো নামের একটি পারমাণবিক কোম্পানিতে কাজ শুরু করেন। ইউরেনকোতে কাজ করার সুবাদে বিশ্বসেরা সেন্ট্রিফিউজ প্রযুক্তি তার হাতে আসে, যা ইউরেনিয়াম সমৃদ্ধি করতে ব্যবহৃত হয়। ১৯৭৪ সালে ভারতের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা স্ট্রাইলিং বুদ্ধ চালানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি হাতে নিলেন, তখনই নেদারল্যান্ডসের ইউরেনকোতে থাকা কাদের খান পাকিস্তানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরে ১৯৭৬ সালের জানুয়ারিতে তিনি হঠাৎ চাকরি ছেড়ে পাকিস্তানে চলে আসেন এবং দেশে ফিরে রাওয়ালপিন্ডিতে একটি গোপন গবেষণাগার স্থাপন করেন, যেটি পরে খান রিসার্চ ল্যাবরেটরি বা KRL নামে পরিচিতি পায়। পরে গোপনে পাকিস্তানের সামরিক বাহিনীর সহায়তায় একে একে গড়ে ওঠে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের সেন্ট্রিফিউজ ফ্যাসিলিটি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন যন্ত্রপাতি আনার জন্য একের পর এক ফ্রন্ট কোম্পানি খোলা হয়। এদিকে পশ্চিমা দেশগুলোও পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে আশঙ্কায় থাকে। বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে ইসরায়েল। তাদের আশঙ্কা ছিল পাকিস্তান পারমাণবিক শক্তি অর্জন করলে মুসলিম বিশ্বের কাছে শক্তির নতুন কেন্দ্র হয়ে উঠবে এবং একসময় সেই প্রযুক্তি আরব দেশগুলোতে ছড়িয়ে যেতে পারে, যে শঙ্কাটা পরে কিছুটা সত্যিও হয়েছিল। ইসরায়েল তখন ভারতের কাছে প্রস্তাব পাঠায় পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে দুই দেশ একসঙ্গে হামলা চালাবে। কিন্তু ইন্দিরা গান্ধী প্রথমে সম্মতি দিলেও পরে রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় পরিকল্পনা বাতিল করেন। এর মধ্যে একের পর এক হত্যা চেষ্টা, হুমকি আর ষড়যন্ত্রের মুখে পড়ে খান ও তার কর্মসূচি। তাতেও তিনি তা বন্ধ করেননি, চালিয়ে যান আগের গতিতেই। অবশেষে ১৯৮৬ সাল নাগাদ পাকিস্তান প্রায় পরিপূর্ণ পারমাণবিক সক্ষমতা অর্জন করে। পরবর্তীতে ১৯৯৮ সালে ভারতের ৫টি পারমাণবিক পরীক্ষার বিপরীতে পাকিস্তান ও বেলুচিস্তানের চগাই অঞ্চলে ৬টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের পারমাণবিক শক্তি অর্জনের জানান দেয়। বর্তমানে বিশ্বের ৭ম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।